আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপি যে একটি মির্জাফরের দল, সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। যারা মানুষ প্রকৃত মনুষ্যত্ববোধ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, বিবেক বুদ্ধি আছে, যারা কিছুটা লেখাপড়া জানে বা লেখাপড়া জানে না, যাদের বিবেক বুদ্ধি আছে, দেশপ্রেম আছে, ইমান আছে, তারা তারা খুব সহজে বুঝতে পেরেছে বিএনপি নামক যে রাজনৈতিক তথাকথিত দলটি এখন সরকারে আছে, তারা প্রকৃতপক্ষে একটি মুনাফিকের দল, সেই মির্জাফরের দল। আপনারা জানেন মির্জাফর কে? একজন ব্যক্তির নাম, সেটা হয়ে গেছে একটা ঘৃণিত শব্দ আমাদের এই উপমহাদেশে। আপনারা জানেন যে ব্রিটিশ সেনাপ্রধান তার সাথে কি ধরনের সে মুনাফিকি করেছিল তার সাথে মিলে গিয়ে। লর্ড ক্লাইভ মির্জাফর ব্রিটিশ আমলে নবাব সিরাজউদ্দৌলার সাথে কি ধরনের বিশ্বাসঘাতকতা করেছিল, এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, মুনাফিকি করেছিল। মির্জাফর ছিল তখন সেনাপ্রধান, নবাব সিরাজউদ্দৌলার সেনাপ্রধান। তো সেই 1700 সালের দিকের কথা সারা বিশ্ববাসী ইতিহাস লেখার মাধ্যমে জানে, এই উপমহাদেশের মানুষ জানে। সম্প্রতি তার বংশধররা ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছেন, ভোট দিতে তারা পারবেন না। জানেন, যারা মির্জাফরি করে, কখনো তারা যাদেরকে সুযোগ সুবিধা দেয় তাদের কাছ থেকেও একসময় সুযোগ সুবিধা পাওয়া বন্ধ করে দেয়। দেখেন, ভারত এখন হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে মির্জাফরের গোষ্ঠী স্থান পাচ্ছে না, নাগরিকত্ব হারাচ্ছে। তারা সেখানেরই নাগরিক, অথচ তারা সেখানে নাগরিকত্ব পাচ্ছে না মুসলিম হওয়ার কারণে। আপনারা লেনদেব দর্জির কথা জানেন। লেনদেব দর্জি 104 বছর বয়সে সে ভারতে আশ্রয় ছিল। কিভাবে সিকিমটাকে দিয়ে দিয়েছে ভারতের হাতে, সেও কিন্তু খুবই অপমান অপদস্থ পরিস্থিতিতে মারা গিয়েছে 104 বছর বয়সে। অনেক হায়াত আল্লাহ তাকে দিয়েছিল। লেডি লেনদেবদের যে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় আছে দিল্লিতে, ভারতের দিল্লিতে, সেও অপমান অপদস্থকর পরিস্থিতিতে আছে। সে দেশের অনেক রূপকী রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছে, সে এখানে কি হিসেবে রয়েছে, রিফিউজি হিসেবে না গেস্ট হিসেবে, কোন হিসেবে আছে? এরপরে আপনারা দেখবেন পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় জামাল নাসের মিশরের, সে বিভিন্ন দেশে যায় গিয়ে স্থান পায় নাই, তাকে স্থান দেয় নাই। এক হাসপাতালে খুব করুণ অবস্থায় তার মৃত্যু হয়েছিল। জামাল নাসের ছিল একজন কুখ্যাত স্বৈরাচার মিশরে। এখন বাংলাদেশের ইতিহাস যদি লিখে সামনে, যারা ইতিহাসবিদ আছেন, ইতিহাস লিখে লেখাপড়া জানেন, আমাকেও লিখতে মনে চায়, সুযোগ হয় না লিখার, খুব লিখতে মনে চায়। আমি নিজে ইতিহাসের ছাত্র হিসেবে জানি যে আমরা বহু ধরনের ইতিহাস পড়ে থাকি। হিস্ট্রি অফ রাশিয়া, হিস্ট্রি অফ ইউরোপ, হিস্ট্রি অফ ইউএসএ, এই যে হিস্ট্রি অফ বেঙ্গল পার্ট 1, 2, 3 আমরা অনেক পড়েছি। আমরা হিস্ট্রি অফ চীন, জাপান, আমরা পৃথিবীর বহু দেশের ইতিহাস পড়ি। হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, এটাও পড়ি। আমাদের পাঠ রয়েছে, কোর্স রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে, যদি আমাদের বাংলাদেশের এই আমরা 71 সালে স্বাধীন হয়েছে বলে আমরা মনে করি, 71 সালের যে স্বাধীনতা আমরা লাভ করেছি, এই 54 বছরের এ পর্যন্ত যা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে আগামীতে হয়তো অনেক বড় ধরনের লেখা ইতিহাস আসতে পারে। 2007 থেকে এখন 26 সাল, এই 26 সাল এ পর্যন্ত, সামনে কি হয় জানি না, এই সময়টার ইতিহাস যদি লেখা হয়, এটা করুণ ইতিহাস হিসেবে তুলে ধরা হবে হয়তো।
এখানে এই যে ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে কিন্তু ইতিহাসের ছাত্ররা ভালো করে জানেন, যারা প্রকৃতভাবে নিরপেক্ষভাবে ইতিহাস পাঠ করেন, লেখাপড়া করেন ইতিহাসে, যে সে এখন থেকে 1000 বছর আগে, 1200 বছর আগেও দিল্লির প্রভাব ছিল এই বেঙ্গলের উপরে। এই এখন যেটা বেঙ্গল বা আমরা এই বাংলাদেশ আরও বড় ছিল, আসাম, ত্রিপুরা নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে ছিল। এখন তো আমরা 71 সালের পর ছোট হয়ে গেছে। এই অঞ্চলের উপরে দিল্লির আধিপত্য আরো 1000 বছর আগেও ছিল। এই 71 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার পরেও এখানের মানুষরা স্বাধীনতা ভোগ করতে পারে না, তাদের সভরেন্টি ঠিক রাখতে পারে না, সবকিছু দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শেখ মুজিবুর রহমান ছিল ভারত পরিচালিত। তো সেই 71-এর শেখ মুজিবের কাহিনীতে যাচ্ছি না। আমরা যদি এই নতুন ইতিহাস থেকে এই যে বিএনপির বেইমানি, মুনাফিকি, এই মুনাফিকি যদি লিখতে যায় আগামী ইতিহাসের কোনো ইতিহাসবিদ, তাহলে হয়তো 1/11 থেকে শুরু করবে না, 1/11 যেটা 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন কিভাবে রাষ্ট্র ক্ষমতা ভারতের ষড়যন্ত্র করে কিভাবে ইয়াজউদ্দিন সরকারকে সরিয়ে দিয়ে তাকে দুর্বল করে, তাকে উইক করে। আপনারা জানেন যে ইয়াজউদ্দিন সরকার তত্ত্বাবধায়ক সরকারেরও প্রধান ছিলেন, তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়ে কিভাবে ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, মইনুল আহমদ এবং আরও একজন জেনারেল দেশ পরিচালনা করে, লুটপাট করে ভারতকে সাথে নিয়ে। সেই থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বাংলাদেশ দিল্লির মারাত্মক প্রভাব বলয়ে রয়েছে। আমি বলবো না এর পূর্বেও ছিল না, এর পূর্বে তো ছিলই। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা আসছে দিল্লির বিশেষ শেল্টার নিয়ে, অনেক কুকৌশলে ক্ষমতা এসেছিল। শেখ মুজিবুর রহমানের পাঠ রয়েছে এবং বিএনপি সরকারগুলোতে, এরশাদের সরকারে দিল্লির ভারতের আছড় ছিল, তাদের প্রভাব ছিল। সেদিকে যাচ্ছি না। 1/11 থেকে টানা সময়টা আমরা আমাদের যে বিপ্লবটা, সেটা প্রতি বিপ্লব হয়ে গেল। আমরা যে আমাদের কয়েক হাজার তরুণ ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের শিশু বয়সের সন্তানরা জীবন দিয়েছে কয়েক হাজার, প্রায় 2000। আমরা যে সকলে মিলে রাজপথে নেমে একটা বিপ্লব ঘটিয়েছি 24 সালে, সেই বিপ্লবটা ব্যাহত হয়েছে। আমরা যে আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকারের উপর, অন্তর্বর্তীকালীন সরকারের উপর, সেই সরকারও আস্থা রাখতে পারেনি। সেখানে ছিল ভারতের বিভিন্ন এজেন্ট, 1/11-এর কুশীলব। তারা বিপ্লবটাকে প্রতি বিপ্লব করে ফেলেছে। সেখানে প্রথম আলো, ডেইলি স্টার যারা দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে, সেখানে তাদের প্রতিনিধি ছিল, যারা উপদেষ্টা পদে ছিল, এরা একটি নীল নকশা করে, ষড়যন্ত্র করে, একটি ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেয়, সরকারে বসিয়ে দেয় 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এবং এরপর থেকে বিএনপি সরকার প্রধান এখন তারেক রহমান, খালেদা জিয়ার ছেলে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তাদের এই সরকারের যে অ্যাক্টিভিটি, তাদের যে কার্যক্রম, সব কিছুতে প্রমাণ হচ্ছে যে সে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে দিল্লির দালালিতে। সেই যে শিলং সালাউদ্দিন ভারত কর্তৃক পরিচালিত, ভারতের প্রশিক্ষিত ছিল। এরা সকলে মিলে যেভাবে এই সরকারে এসে যেভাবে লুটপাট শুরু করেছে, এখন পর্যন্ত 51,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই টাকাগুলো কোথায়? ইসলামী ব্যাংকটাকে দখল করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে দখল করেছে চর দখলের মতন, সাবেক গভর্নরকে সরিয়ে। ক্রিকেট বোর্ড, স্থানীয় সরকারের যে পদগুলো আছে, সিটি কর্পোরেশন, পৌর, জেলা পরিষদ, সেগুলো দখল করেছে। এবং ইউনিভার্সিটিগুলো দখল করেছে, ডিসি পদগুলো, এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সেগুলো দখল করেছে। এবং তাদের যে মানুষ মেরে ফেলতেছে, বিভিন্ন ধরনের অরাজকতা করতেছে, বিভিন্ন দখলবাজি, সন্ত্রাসী এগুলো চালাচ্ছে, চাঁদাবাজি। এবং সরকারের যে কার্যক্রম, যে নীতি, তারা সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করছে।
মারাত্মক ধরনের বেইমানিতে লিপ্ত হয়েছে, একটি ইয়াজিদের বংশের মতন পরিচিত হচ্ছে তারা। তাদের যে টোটাল কার্যক্রম, তারা আগেও মুনাফিকের দল হিসেবে পরিচিত ছিল। খালেদা জিয়া জানতেন তার দলের মধ্যে কত মুনাফিক রয়েছে, কিন্তু খালেদা জিয়া মৃত্যুর পর তার ছেলের কাছে যখন দলের প্রধান ক্ষমতা আসে, এখন তারা যেভাবে 12ই ফেব্রুয়ারি ক্ষমতা এসেছে, এরপর থেকে আমরা দেখতে পেলাম যে একদম সম্পূর্ণ দিল্লি কর্তৃক পরিচালিত, একদম আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে দিল্লিকে স্বার্থ দেওয়ার ব্যাপারে, এবং সকল মানুষের কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল তারা মির্জাপুরের দল। আসসালামু আলাইকুম।